ওয়ালাইকুম সবাইকে, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 সেশনের অ্যাকাউন্টিং প্রশ্ন আজকে আমরা সলভ করব, অ্যানালাইসিস করব। প্রথমে আমি প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমাকে বলে দিব, তুমি মিলিয়ে নিবা। এরপর যদি তোমার মনে হয় যে ভাইয়া তুমি হচ্ছে এই প্রশ্নটা অ্যানালাইসিস দেখবা, তারপর তুমি দেখতে পারো। ওকে, নাম্বার 1, তোমাকে সেট বি আমি সলভ করাচ্ছি। তুমি তোমার যেই সেটটি পাওনি কেন, যেই সেটটা মিলাও না কেন, তুমি জাস্ট প্রশ্নে একটু এলোমেলো আর বাকি সব ঠিক আছে। ওকে, এবার দেখো তোমাদের প্রশ্নের কথা আমি প্রথমে বলি। তোমার নাম্বার 1, এই প্রশ্নটার অ্যান্সার কত হবে ভাইয়া? দেখো অ্যান্সার হবে 2,80,000। দেন তারপর যে প্রশ্নটা আছে এটা অ্যান্সার কত হবে? এটা সি নাম্বার। ওকে ফাইন, এই প্রশ্নটার অ্যান্সার মজুদ আবর্তন করেন 1,20,000। দেন তারপরে কোশ্চেন অ্যান্সার হচ্ছে 58,600। তারপরে কোশ্চেন অ্যান্সার হচ্ছে নীতির থেকে এসেছে ব্যবসা সত্তার নীতি। নিচে কোনটি প্রতি হিসাব নয়? অনুপার্জিত আয়। তারপরে কোশ্চেন প্রামাণিক মজুদে একটা ম্যাথ আছে, তরফা দাখিলার 25,000 টাকা অ্যান্সার। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের ঠিক ওই যে মজুদ তোমার কার্যপত্রের আগে, সরি, রেওয়া মিল থেকে এসেছে, যে যন্ত্রপাতি হিসাবকে করা হিসাব বা করা হিসাবকে যন্ত্রপাতি হিসাব, নীতিগত ভুলের কোশ্চেন, এই যে মুনাফা অবমূল্যিত হবে। দেন কোশ্চেন অ্যান্সার হচ্ছে 42,000। তারপরে কোশ্চেন অ্যান্সার 18.18। দেন তারপরে কোশ্চেন লিফো, তারপরে কোশ্চেন কি আয়কর খরচ। এই 12টা কোশ্চেন তোকে দেওয়া হলো এবং এইগুলো এখন আমরা অ্যানালাইসিস করব। যারা অ্যানালাইসিস দরকার ভালো করে দেখে নিবা। দেখো, প্রথম কোশ্চেন বলা হয়েছে মোট ব্যয়ের পরিমাণ কত টাকা। ঠিক আছে, এখন দেখো তোমার প্রথমে আছে কি প্রত্যক্ষ কাঁচামাল, যার একটা ব্যবহৃত কাঁচামাল। ওকে, তো আমরা জানি ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালের সাথে কি যোগ করতে হয়? মজুরি যোগ করলে মুখ্য ব্যয় পাই। ওকে ফাইন, আমি তো একদম লাস্ট পর্যন্ত যাব কিন্তু। ওকে, তাহলে 1.5 লক্ষ আর 50, তাহলে টোটাল হবে হচ্ছে 2 লাখ। ওকে, দেখো উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির 10%। ওকে, তাহলে উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়, তার মানে আমরা কি পাইছি? 2 লাখের নাম মুখ্য ব্যয়। এরপরে কারখানা উপর ব্যয় যোগ করলে পাবো কি? কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। ঠিক আছে, সেটা কত? 10%। কার 10% বলো তো? মজুরি। এর 10% মানে একটা শূন্যবাদ। ফাইন, তাহলে 5,000। তাহলে 2 লক্ষের সাথে যোগ হবে 5,000, তার মানে 2,05,000 টাকা আমি পেয়ে গেছি। তার নাম কি? মুখ্য ব্যয়। ওকে, আসো এরপরে প্রশাসনিক খরচ কত আছে? বিক্রয়ের 5%। বিক্রয় আছে 5 লাখ, এর 5% 10% করলে কত? একটা শূন্যবাদ, 50, 5% অর্ধেক, 25,000। ওকে, যোগ 25,000। এবার দেখো বিক্রয় খরচ, বিক্রয়ের 10%, বিক্রয় এটা, এর 10% একটা শূন্যবাদ, তার মানে 50,000। এটা হচ্ছে বিক্রয় খরচ। আমরা জানি বিক্রয় প্রশাসন খরচ যোগ হয়, সব খরচ যোগ হয়ে গেল। ওকে, তাহলে মোটাল খরচের পরিমাণ এখানে যোগ করলে আমি পেয়ে যাবো 2,05,000 আর 25, 2,30,000 আর 50, 2,80,000। ডান, তো 2,80,000 টাকা কি আমার টোটাল মোট ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে এই সেম কোশ্চেন যে কোনো জায়গায় রিপিট আসতে পারে। তোমাকে মোট ব্যয় না বলে বললো মুনাফার পরিমাণ কত। ওকে, মুনাফা চাইলে তুমি কি করতে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে বিক্রয় আছে 5 লাখ। ওকে, 5 লাখ, এখানে আমার ব্যয় আছে 2,80,000। তার মানে বলো তো যে কোনো কিছু ব্যয়ের উপর, ধরো একটা কলম কিনছো 5 টাকা দিয়ে, 5 টাকা তোমার কস্ট, মুনাফা করবা 2 টাকা, তাহলে তোমার মোট কি? মোট বিক্রয় মূল্য 7 টাকা। বুঝতে পারছো? তার মানে বিক্রয় মূল্য আর মোট ব্যয়ের ডিফারেন্স আছে মুনাফা। ওকে, তাহলে এখানে আছে বিক্রয় 5 লাখ, মোট ব্যয় 2,80,000। তার 5 লক্ষ টাকা তুমি সেল করলে যা উৎপাদন ব্যয়, মোট ব্যয় 2,80,000। তার মানে তুমি এখানে লাভ করতে পারবে 2,20,000। কেন? এই দেখো 2,80,000 জিনিস 5 লাখে বিক্রি, 2,20,000 প্রফিট বা মুনাফা। ক্লিয়ার? নিট মুনাফা এখানে কত হবে? 2,20,000। ঠিক আছে ভাইয়া, এটাও তুমি শিখে ফেলে আসতে পারে। আর উৎপাদন ব্যয় বলে অ্যান্সার কত? এই যে তোমার উপরি ব্যয় কত টাকা এখানে, এই দেখো 10%, এটা যোগ করার পরে যেটা পাইছি আমি, তার নাম হচ্ছে কি? তোমার উৎপাদন ব্যয়। ঠিক আছে, বা কারখানা ব্যয়। দেখো ভাই এখানে বলা হয়েছে, দেখো এই যে অনুপার্জিত আয়, যা একটি দায় বা অগ্রিম আয়, নগদ প্রাপ্তি ভুলবশত আয় হিসাবে লেখা হয়েছে। এই যে কোশ্চেন আমার ফাইন্যান্সিয়াল ক্লাসে আমি নগদ প্রাপ্তিটা পড়াইছিলাম। হ্যাঁ, তাহলে প্রথমত অনুপার্জিত জাবেদা কি? তুমি নগদ প্রাপ্তি নট সমন্বয় দেখিলে এটা নগদে পাইছো। নগদে পাইছো মানে জাবেদা হচ্ছে তুমি নগদান হিসাব ডেবিট। ওকে ফাইন, অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয় এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার কথা? ক্লিয়ার। এবার আসো, এইটা তোমার লেখার কথা ছিল কিন্তু তুমি কি লিখছো? আয় হিসাব। আর আয় অলওয়েজ ক্রেডিট। তার মানে তুমি করছো কি? এই যে জায়গায় এইটাকে না লিখে তুমি এটাকে কি করছো? আয় হিসাবে ক্রেডিট করছো। তো এটা ভুল করছো। তার মানে এটিকে না লিখে তুমি লিখছো এইটি। তাহলে এটিকে যে লেখনি এটা একটা ভুল, এইটি লিখছো দুইটা ভুল। দ্যাটস মিন দু তরফা ভুল। ক্লিয়ার কথা? তারপরে দুই তরফার ভুল বা কি দুই পাশের ভুল। তাহলে দুই তরফার ভুল কেমন সংশোধন করতে হবে আমাকে? সংশোধনের সময় তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন ভুল করছিলা আইকে ক্রেডিট করছিলা, এখন উল্টায় দাও, কারণ আইকে করবে ডেবিট। এখন আমাকে বলো তো আইকে ডেবিট ডান, ক্রেডিট করার কথা কথা এইটা, তাহলে অনুপার্জিত আয় হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট।
আমাদের সংশোধনীয় দাখিলা থেকে এসেছে একতরফা ভুল দ্বিতরফা ভুলের অংশ, ঠিক আছে? ডান। তাহলে অ্যান্সার হবে এই যে ডাই ডেবিট অনুপাত, এটা সংশোধনীয় দাখিলা। মানে অনেকে কিন্তু এরকম কোশ্চেন সমন্বয় দাখিলা দেখতে দেখতে চিন্তা করতে একটু কষ্ট হয়েছে হয়তো যে এই কোশ্চেনটা আসলে কোথা থেকে এসেছে। হ্যাঁ, এখানে সমন্বয় দাখিলা, এটা সাধারণ দাখিলাই, সাধারণ দাখিলার মধ্যে ভুল হয়েছে। কেমন ভুল? দুতরফার ভুল। ওকে ফাইন, সংশোধনীয় দাখিলা থেকে এসেছে। দেখো মজুদ ঘূর্ণন মানে মজুদ আবর্তন অনুপাত 6 গুণ, তার মানে আনসার দেওয়া। আমার ফাইনাল সেশন ক্লাস যারা করেছো বা যারা দেখেছো আমার ফুল বুক রিভিশন ক্লাস, সেখানে আমি এই কোশ্চেনগুলো বারবার বলেছি, অ্যান্সার থাকবে কিন্তু উপরে নিচের অংশ চাইবে। ওকে, এবং গড় মজুদের পরিমাণ হচ্ছে এত টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? মাশাআল্লাহ। দেখো এই সূত্রটা মজুদ আবর্তনের ক্ষেত্রে আনসার আছে কত? 6 বার বা গুণ। ওকে ফাইন, এখন আমাকে বলো কি দেওয়া আছে? সাইজে কোনটা? বিক্রিত পণ্য এখানে থাকে, রাইট? ওকে ফাইন, নিচে দেওয়া আছে গড় মজুদ, এটা। আবার আমি এটাও বলেছিলাম এখান থেকে এরকম আসে, নিচে গড় মজুদ চাই, ওখান থেকে প্রারম্ভিক মজুদ চাই, সমাপনী মজুদ চাই, এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি আসতে পারে। দেখো ভাইয়া এই জায়গায় অ্যান্সার শেষ। আমার বলো তো নিচে যে পাস হইলো কিভাবে? এখানে একটা সংখ্যা ছিল, রাইট? যেটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা বেরোবে, তার মানে উপরে বেশি ছিল 100%। কেমনে বুঝবো আমি বলতেছি, তার মানে 20 গুণ 5 1 লক্ষ, ক্লিয়ার? কিন্তু এখানে কত আছে? 6 আছে, সরি ফর দ্যাট, 6 আছে। তাহলে 6 গুণ 20 1 লক্ষ 20,000, 1 লক্ষ 20,000 উপরে, ডান, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, এখানে এমন কোশ্চেন আসতে পারে যদি বলে বিক্রিত পণ্যের ব্যয়, এখানে বলছে মুনাফা 10%, তাহলে বিক্রয় কত বা মুনাফা কত? ওকে, বিক্রিত পণ্যের পাইছি না? পাইছি। এরপর আমি পার্সেন্টেজ করে মুনাফা বের করবো। মানে বিক্রিত পণ্যের ব্যয় আছে, এখান থেকে মুনাফাতে শিফট হতে পারে, বিভিন্ন জায়গায় চাইতে পারে, তোমাকে একটু নলেজ দিয়ে রাখলাম আমি। হ্যাঁ, এখান থেকে তাহলে ভাইয়া এইটুকু তুমি ক্লিয়ার। এখন আসো এখানে আমি কেমনে বুঝলাম যে গুণ করতে হবে, রাইট? উপরে কেমনে বেশি হবে? যখন অ্যান্সার ভাগের ক্ষেত্রে এরকম কি থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে, ওকে, তখন উপরে বেশি হয়। লাইক দ্যাট 4 5 6 এরকম থাকলে উপরে বেশি হয়। বাট যদি অ্যান্সার থাকে 0.6 0.20, তখন উপরে বেশি আর নিচেই কম। দ্যাটস মিন এরকম, ধরো উপরে হচ্ছে তোমার 10,000, নিচেই হচ্ছে 5,000, সরি নিচে 20,000, তখন অ্যান্সার কত জানো? তখন অ্যান্সার কত হবে? তখন ভাগ করলে অ্যান্সার দশমিক সামথিং বেরোবে। তুমি দেখো 0.50 বেরোবে, তুমি মিলাই দেখো, বুঝতে পারছো? যখন অ্যান্সার এরকম তখন উপরে কম, আর যখন অ্যান্সার এরকম উপরে বেশি। ভাগের ক্ষেত্রে এটা সুপার একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। আসো ভাইয়া নেক্সট কোশ্চেন হচ্ছে, এ ও বি দুইজন অংশীদার, ভালো কথা, মুনাফা 3:2, তাদের মোট মুনাফা এত টাকা এবং এ এর বেতন বাবদ আয় এত টাকা। মাশাআল্লাহ, এর বেতন পরবর্তী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বেতন পরবর্তী মুনাফা। তার মানে অংশীদারি ব্যবসায় মূলত তারা মুনাফা পায় কিসের উপর? বন্টনযোগ্য মুনাফা না ভাইয়া? কিন্তু এখানে আছে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা থেকে আমাকে বের করতে হবে বন্টনযোগ্য মুনাফা। একমাত্র খরচ হবে বেতন আছে, তাহলে 1 লাখ থেকে আমার বাদ যাবে বেতন 10, তার থাকে কত ভাইয়া? 90, শেষ। তাহলে কোনো মূলধনের সুদ, উত্তোলনের সুদ কোনো কিচ্ছু নাই। দ্যাটস মিন এখানে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 90,000। ওকে ফাইন, এবার আমাকে বলো তো এটা এই বন্টনযোগ্য মুনাফাটা কি করতে হবে? এ এবং বির মধ্যে ভাগ করতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এই যে দেখো বি এর মুনাফা হচ্ছে 10%, তার মানে এই যে বন্টনযোগ্য মুনাফা বের হইতে গেছিল, এখান থেকে আবার সেই বি পাবে 10% কি? এই লভ্যাংশ বা বোনাস। ওকে ফাইন, তাহলে এখান থেকে ওরা দিব 10%, তাহলে কত হবে? 9,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? তা 90,000 থেকে 1%, একটা শূন্য বাদ দিলে 9,000। এখন তুই আমাকে একটা কথা বলো ভাই, কেন আমি 1 লাখের উপর দিলাম না? কারণ 1 লাখ থেকে আগে সে বেতন পাবে, তারপরে বোনাসের কথা বলা হয়েছে, ঠিক আছে ভাইয়া? নিট মুনাফা, আমি বেতন পরবর্তী বলেছে এখানে, ঠিক আছে? তাহলে বন্টনযোগ্য মুনাফা হতে গিয়েছিল, কিন্তু তাকে বোনাস দিতে হবে। এবার বলো অ্যাকচুয়ালি থাকতেছে কত? 81,000। এই 81 কার টাকা বলতে পারবা? মনে রেখো টোটাল মুনাফা, নিট মুনাফা, এটা কার? এটা প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানের মুনাফা থেকে দুইজন ভাগ করে নিবে। তাহলে এই যে অ্যাকচুয়াল থাকতেছে 81, এখানে ভাগ করে নিবে কে কে? এ আর বি। তাহলে এ আর বি এর মোট আয় চাইছে ভাই, এ তো আয় পাবে, তাহলে আয় পাবে এখান থেকে কত? 3:2। ভাই একটু দেখার ট্রাই করো, 3:2, তাহলে 3 আর 2 5। ওকে ফাইন, তাহলে 5 দিয়ে ভাগ দাও, 1 ভাগে যা বেরোবে তার সাথে 3 গুণ হবে। এটা হচ্ছে টোটাল তার মুনাফার প্রাপ্যটা। ভাই আমি কেন এখান থেকে দিলাম না? ভাইয়া এখান থেকে তো বোনাস দিতে হবে আগে। ভাই আমি 1 লাখ থেকে কেন দিলাম না? 1 লাখ থেকে তো বেতন বাদ দিতে হবে, তার বন্টনযোগ্য মুনাফাটার অ্যাকচুয়াল অংশ থেকেই তোরা ভাগ করে নিবে আর কি। হ্যাঁ দেখো এখানে ভাগ করলে কত হবে? 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাইয়া 5 দিয়ে 5 ষোলং 80, আচ্ছা 16,000 বার তো যায় অ্যাটলিস্ট নাকি ভাইয়া? 16,000 বার যায়, তাহলে 16,000 বার গেলে কত থাকে ভাইয়া? 1,000 থাকে উপরে এক্সট্রা, রাইট? দেখো এই যে 1,000 থাকে এক্সট্রা, তার মানে 5 ষোলং 80, দ্যাটস মিন 16 বার তো যায়।
ওকে ফাইন 16,000। এবার আসো 1,000 থেকে উপরে, তাহলে 1,000 ভাগ 5 100% 200, তার মানে ভাইয়া 16,000 প্লাস 200, দ্যাটস মিন 16,200, রাইট? এখন আসো 1 ভাগে 16,200 লাগবে 3 ভাগ, কেন? এ প্লাস আইছে, রাইট? তার মানে 16,200 গুণ 3, 3 × 48, আর 3 দুগুণী 600, তার মানে 48,600 টাকা আমি পাইছি এখানে কি টোটাল মুনাফা বাবদ। কিন্তু এখানে একটা কথা আছে, 99% স্টুডেন্ট এইটা অ্যান্সার খুঁজবে, এটা কিন্তু ভুল ভাইয়া। এখানে বলছে এর মোট আয়, মোট বলতে কি বোঝানো? যদি বলতো তার মোট আয় বলতে বোঝাচ্ছে সে কত টাকা পাবে আর কি, বা প্রাপ্য, মোট প্রাপ্য কত, ঠিক আছে? মোট প্রাপ্য কত, তার মানে এখানে মুনাফা বাবদ পাবে 48,600, এবং বেতন বাবদ তারটা ইনকাম আছে না ভাইয়া, বলেই দিছে বেতন বাবদ আয়, দেখছো 10,000, তার মানে ভাইয়া মোট আয় বলছে যেহেতু 48,58,600। যদি এখানে বলতো টপ নচ কোশ্চেন শুধুমাত্র প্রাপ্য বা মোট আয় না বলে বলতো মুনাফা থেকে আয়, ভালো করে শুনো প্লিজ, মুনাফা থেকে আয়, তখন অ্যান্সার কত জানো? তখন অ্যান্সার হতো 48,600। যেহেতু মোট আয় বলছে এখানে তাকে দিতে হবে কত ভাইয়া? 48,600 সাথে বেতন যোগ হবে। যদি এখানে মূলধনের সুদ থাকতো তাও যুক্ত হতো। এক কথায় ওই একজন অংশীদার যা যা পাবে তার মোট আয় বা মোট প্রাপ্য আয়ের সেখানে শতটুকু বুঝবে। আর শুধুমাত্র মুনাফা থেকে আয় বললে তখন আমার 48,600 বসতো। আশা করি ক্লিয়ার। ওকে, দেন আমরা নেক্সট কোশ্চেনে আসি, তাহলে এটা ডান। এরপরে কোশ্চেন কি ছিল? কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক, আচ্ছা ভাইয়া দুটো আলাদা, দেখছো? মনে আছে যারা আমার টেকনিক ফলো করছিলা, ব্যবসায় সত্তার নীতিতে আমি পড়াইছি, ধারণা এটা নট নীতি, নীতি লিখছে কোনো সমস্যা নেই। বলেছিলাম যে মালিক এবং কি প্রতিষ্ঠান আলাদা, কিভাবে মনে আছে? ওই যে কি পাওনাদারের দাবি মালিকের বিনিয়োগ আলাদা সত্তা হলো ব্যবসা নিজ নামে পরিচালিত, সেখানে বলা আছে আলাদা সত্তা দ্বারা কি বোঝায়? ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক আলাদা সত্তা, এবং এই দুইজনে কি দুই আলাদা এন্টিটি বোঝায়, ঠিক আছে? এই একই কথা একটু ঘুরাই পেঁচায় লিখছে আর কি, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না। তাহলে ব্যবসায় সত্তা ধারণা। আর রক্ষণশীলতা কি কি প্রশ্ন আসে? যে দেনাদার ও সমাপনী দুই ভাই মিলে চলতি সন্ধি সৃষ্টি করে, দেনাদার নিরাদারযোগ্য, সমাপনী মজুদের কম মূল্যে মূল্যায়ন, আর চলতি মানে বোঝাচ্ছে বিক্রয় সিকিউরিটি চলতি দেখানো হয়, এবং বিক্রয় সিকিউরিটি আবার কম মূল্যে মূল্যায়ন করা হয়, ঠিক আছে? আর সঞ্চিতির ক্ষেত্রে কি অনধিপন্ন সঞ্চিতি কি করে দেনাদার থেকে বাদ দিই আমরা। ওকে, এবার আসো এখানে হচ্ছে প্রতি হিসাব, আচ্ছা প্রতি আর একটা নাম কি? বিপরীত। ওকে, বিপরীত, আরেকটা ইংরেজি বলে কন্ট্রা। ওকে, বাংলায় কি বলে? বাংলা কন্ট্রা, বাংলা কন্ট্রা এরকম নামটাও আসে কিন্তু, হ্যাঁ? তাহলে কন্ট্রা, বিপরীত বা যাই কিছু হোক, এই প্রতি হিসাবের উদাহরণ নয় বলেছে। এক কথায় প্রতি হিসাব কত প্রকার আমরা সবাই জানি, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত সম্পদ, বিপরীত মালিকানা সত্ত্ব, প্রত্যেকটা জিনিস কি 5 প্রকার, এই জিনিসগুলা প্রতি হিসাবের কাজ করে বা বিপরীত হিসাবে কাজ করে। বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা এইগুলা, বাট এখানে কোনোটার মধ্যে আসে না। যেমন দেখো পুঞ্জীবিত অবস্থায় কি বিপরীত সম্পদ, ওকে, উত্তোলন কি বিপরীত মালিকানা সত্ত্ব, কারণ এটা মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। বিক্রয় ফেরত কি বিক্রয় বিপরীত, দ্যাটস মিন কি আয় বিপরীত আয়, বিপরীত আয়, কারণ এটা বিক্রয়কে কমায় দেয়, মানে বিক্রয়ের বিপরীত কাজ করে আর কি, ওই মাইনাস করে, বুঝতে পারছো? তাহলে এখানে আমার কি হবে? অনুপার্জিত আয়, এটা কি ভাইয়া? এটা একটা দায় হিসাব, আরেক নাম কি অগ্রিম আয়। ভালো করে মনে রেখো, অনুপার্জিত আয়টা দায়, চলতি দায়, বুঝতে পারছো? আরেক নাম অগ্রিম আয়। যদি কখনো বলে অর্জিত আয়, সবাই একটু খেয়াল করো, অর্জিত আয় কি? এটা একটা আমার সাধারণ আয়। অনার্জিত আয়, অনার্জিত, অনার্জিত, অনার্জিত মানে কি জানো? অনার্জিত আর অনুপার্জিত একই, তাহলে অনার্জিত আর অনুপার্জিত এক। তাহলে অর্জিত আর কি এক? উপার্জিত এক। তাহলে উপার্জিত আয় বা হচ্ছে অর্জিত আয়, দুটা স্বাভাবিক একটা আয়, বুঝতে পারছো? এটার ফলে ওই কি হয়? প্লাস হয়। আর এই অনুপার্জিত আয় আর অনার্জিত আয় এর ফলে দায় বৃদ্ধি পায়, বুঝতে পারছো? ওকে ফাইন, আসো ভাইয়া। তারপরে দেখো এই যে কোশ্চেনটা কি আছে, প্রারম্ভিক মূলধন। ওকে, নাইস কোশ্চেন। প্রারম্ভিক মূলধন এখানে কি? এটা একতরফার প্রশ্ন, বোঝা যাচ্ছে দেখে, উত্তোলন দেওয়া আছে। কি চাইছে? বল লাভ কত টাকা। আমরা একতরফার টেকনিক যারা আমারটা জানো, ক্লাস করেছো এবং বিভিন্ন ক্লাস কোশ্চেন সলভ তারা জানো, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন একটা পেম আছে। তাহলে প্রারম্ভিক মূলধন বামে বসে, অতিরিক্ত মূলধন কোথায় বসে ভাইয়া? বামে বসে 5,000। দেন ভাইয়া সমাপনী মূলধন কোথায় বসে? ডানে বসে কত? 70,000। উত্তোলন কোথায় বসে? ডানে বসে 10,000। আমরা সবাই জানি আমি কেমন টেকনিকে পড়াছিলাম, মনে আছে? বাম ডানের খেলা। তাহলে বামে বসে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, ডানে বসে সমাপনী মূলধন, উত্তোলন। ওকে, এবং এটাও বলেছিলাম কেমনে বুঝবা, মনে রাখবা, প্রারম্ভিক মূলধন আগে থাকে না ভাইয়া? তাহলে এখানে বাম পাশ আগে না ডান পাশ আগে? বাম পাশ আগে। এই প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, সমাপনী মূলধন, উত্তোলন, শেষ। এখন আসো 70 হলো 10, 80,000। ওকে ফাইন, 55,000। তাহলে 80,000 থেকে 55,000 ডিফারেন্স হচ্ছে 25,000। আর এই পাশে যে টাকাটা শর্ট পড়ে তার নাম হচ্ছে লাভ, কারণ এই পাশে শর্ট পড়া মানে এই পাশে বেশি, আর এই পাশে শর্ট পড়লে কি হয়? ক্ষতি। ওকে ফাইন। আর এই একটা টেকনিক দিয়ে এখান থেকে 4 প্রকার ম্যাথ পারা যায়।
আর আমার এর ভিডিওগুলো তোমার অ্যাকাউন্টিং লাভার্স ইউটিউবে দেখবা, শর্ট টেকনিক সকল ম্যাথ ওখানে দেওয়া আছে। এক দফা থেকে 5 থেকে 6 প্রকার ম্যাথ, জাস্ট মোটামুটি 5 থেকে 6 মিনিটে শিখে যাবা, বুঝতে পারছো? এই শর্টটা ইম্পর্টেন্ট। আসো, দেন বলা রয়েছে যদি 1 লক্ষ টাকা যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ, এই কোশ্চেন আমি তোমাদেরকে পড়াইছি এবং অনেক ভালো করে ডিটেল শিখাইছি আলহামদুলিল্লাহ। বলেছে যন্ত্রপাতি ক্রয় এটা একটা কি সম্পদ, রাইট? তাহলে এটা একটা সম্পদ, যার কারণে কি হবে, এ প্লাস হয়, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকে মেরামত হিসেবে দেখাইছে। তাহলে মেরামত কি? মেরামত হচ্ছে একটা ব্যয়। তাহলে মেরামত একটা কি ব্যয়, ব্যয়ের ফলে ওই মাইনাস হয়, বুঝতে পারছো? তাহলে একটা ব্যয়, তার মানে তুমি কি করছো, হিসাবভুক্ত করছো, রাইট? তাহলে এর ফলে প্রভাব কি? ভেরি টপ নচ কোশ্চেন। বলেছে সম্পত্তিটা তুমি দেখাওনি, তার মানে যন্ত্রপাতি ক্রয় তুমি দেখাওনি, রাইট? না দেখিয়ে তুমি কি করছো, এটা বাদ দিছো, মেরামত দেখাইছো, মেরামত এটা দেখাইছো। তাহলে এটা দেখালে কি হবে, এর ফলে ব্যয়টা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তাহলে ভাই ক্লিয়ার? এখানে কি হয়েছে, তো এটা দেখাওনি মানে কি, সম্পদ হ্রাস হয়েছে, সম্পদ হ্রাস। তাহলে ভাইয়া একদিকে সম্পদটা কমে গেল, অন্যদিকে এইটা দেখাইছো ভাইয়া যন্ত্রপাতি দেখাওনি, মেরামত দেখাইছো, যন্ত্রপাতি দেখাওনি, মেরামত দেখাইছো, মেরামত দেখাইছো, ব্যয় দেখাইছো। আর ব্যয় দেখালে ব্যয় বাড়ে, ব্যয় বাড়া মানে ওই মাইনাস হয়। তাহলে প্রশ্ন বলতে পারি সম্পত্তি হ্রাস পায়, ওকে ফাইন। ব্যয়টা বৃদ্ধি পায়, ওকে ফাইন। ব্যয় বৃদ্ধি পায় না বলে বলতে পারি মালিকের তো হ্রাস পায়, ইয়াস, তাও বলা যায়। তাহলে এখানে অপশনে কি আছে, অতি মূল্যায়ন, অতি মানে কি বেশি, তাহলে হবে না, হ্রাস হবে, এটা ভুল। অনেক স্টুডেন্ট এটা ভুল করে অ্যান্সার করে রাখছে। ওকে ভাই, সম্পত্তির হ্রাস হয় কিন্তু ব্যয় অবমূল্যায়ন না ভাই, ব্যয় বৃদ্ধি। যদি বলতো ব্যয় অতি মূল্যায়ন, অ্যান্সার হইতো মুনাফা অবমূল্যায়ন, মাথা নষ্ট করা অপশন। ইয়াস ভাই, দেখো তো যদি ব্যয় বেশি হয় তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব হ্রাস। মালিকানা সত্ত্ব হ্রাস হয় কিভাবে, মুনাফা কি হয়, মুনাফা কি কমে গেছে। আর মুনাফা কমা যে কথা, মুনাফা কমা যে কথা, অবমূল্যায়ন সে কথা, মাথা নষ্ট করা কোশ্চেন। যেই স্যার এই অপশন লিখছে তার স্যালুট জানাই। দায়ের কোনো ফাংশন এখানে নাই, বুঝতে পারছো? মাশাআল্লাহ, সুপার সুপার কোশ্চেন এটা। বিক্রিত পণ্যের ব্যয় আছে উৎপাদন, আর উৎপাদন ব্যয় থেকে এত কোশ্চেন দেওয়ার কারণ কি ভাই, 45,000, সমাপনী মজুদ এত টাকা। ওফ, টপ নাচ। এই কোশ্চেনটা দেখে কলিজাটা ভরে গেল। আমার স্টুডেন্ট তোমরা যারা উল্টা প্রসেস জানো, আমাকে স্যালুট এখন দিবা তোমরা। উল্টা প্রসেস যারা জানে তারা ফাটাই দিছে কোশ্চেন ইনশাআল্লাহ। উল্টা প্রসেস এই কোশ্চেন আমি এতবার, আমার উৎপাদন ব্যয়ের একটা শর্ট ট্রিক্সের ম্যাথ আছে, ওখানেও অ্যাকাউন্টিং লাভার্স ইউটিউবে দেখবা, এই ট্রিক্সের মধ্যে এই কোশ্চেনের প্যাচ আমি শিখাইছি। আমি তোমাদেরকে অলওয়েজ বলেছি যে ভাইয়া এরকম টাইপের কোশ্চেন যখন মজুদ পণ্য চেয়েছে, ওকে দেখো এখানে তাহলে কি আসছে। আমরা জানি প্রথমত উৎপাদন ব্যয় থাকে, এর সাথে আমরা যোগ করি কি, প্রারম্ভিক মজুদ যোগ করি, সমাপনী মজুদ বাদ দিই, ভালো কথা। দেন লাস্টে আসে আমরা একবারে কি পাই, এর যোগ বিক্রিত পণ্যের ব্যয় পাই। এই বিক্রিত পণ্যের ব্যয় না থাকলে লাস্টে বিক্রয় পাই। ওকে, এখানে বিক্রিত দেওয়া আছে। কিন্তু এরকম কোশ্চেনে যে উৎপাদন এককের একটা ম্যাথ খুব ভাইরাল, যে 2000 তোমার 5,000 6,000 টাকা না 5 টাকা না 6 টাকা একক প্রতি হয়, এই কোশ্চেন আমি পড়াইছি, ওই কোশ্চেন পড়াইছি, এটা অ্যানালাইসিস করছি। তাহলে এখান থেকে ট্রিক্সটা কি দেখো, এরকম ম্যাথ কখন আসলে উৎপাদন ব্যয় এখানে আছে ভাইয়া, এই যে বিক্রিত পণ্যের উৎপাদিত পণ্যের ব্যয় আছে না, তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় থেকে শুরু, তাহলে এটাকে উৎপাদিত পণ্যের ব্যয় তুমি ধরে নাও, কোনো সমস্যা নেই। 45,000, ওকে, টপ নচ কোশ্চেন। সমাপনী মজুদ, প্রাণী মজুদ চেয়েছে, এটা আবার নেই, বের করতে হবে, হ্যাঁ ফাঁকা রাখি। সমাপনী মজুদ কত, 12,000, এই দিলাম 12,000, ঠিক আছে ভাইয়া। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 75, মাশাআল্লাহ। তাহলে আমরা যে কোশ্চেন প্র্যাকটিস করেছি অনেক সময় এরকম ছিল, প্রাণী মজুদ যোগ যোগ তোমার উৎপাদন ব্যয়ের সাথে প্রাণী মজুদ যোগ, সমাপনী বিয়োগ, লাস্টে কি বলেছিল না, বিক্রয়। এরকম একটা কোশ্চেন খুব ভাইরাল, উৎপাদন ব্যয় থাকে, ঠিক আছে, বেশি আসে, রাজশাহীতে আসে, দাবিতে আসে, গুচ্ছতে আসে ওই কোশ্চেনটা, বাট এখানে একটু ভিন্ন ধর্মী আসছে। তাই এখানে যখন উপরে এই যে সূত্রের উপরের অংশ অ্যান্সার চাই, জাহিদ ভাই কি বলে সারা জীবন, উল্টা প্রসেস, রাইট? ওহ মাশাআল্লাহ, দারুণ কোশ্চেন এটা। তাই এখান থেকে মাইনাস হয়েছিল, এখন কি প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কিছু নেই, এর আগে কিছু না থাকতে প্লাস, এখন মাইনাস। তার মানে ভাইয়া 75,000, তারপরে যোগ এখানে যোগ কত হবে, 12,000, 75 আর 10 কত, 85 আর 2 87,000, ওকে ফাইন। 87,000, 87,000 থেকে বাদ যাবে কত, বাদ যাবে 45, তাহলে 87 থেকে তুমি প্রথমে তুমি কি বাদ দিবা, 5 বাদ দাও, থাকে কত ভাইয়া, 5 বাদ দিয়ে থাকে 82, তাহলে 82 থেকে যদি তুমি এখানে বাদ দাও হচ্ছে 40, থাকে কত ভাইয়া, 82 থেকে 40 বাদ দাও, বাকি থাকে কত ভাইয়া, 42, মাথা নষ্ট, ওকে ফাইন, বুঝতে পারছো? তাহলে এই কোশ্চেনটা একেবারেই টপ নচ এবং উল্টা প্রসেস। তাই এই উল্টা প্রসেসের টেকনিকে তুমি মিনিমাম না হলেও 300 থেকে 400 কোশ্চেন সলভ করতে পারবা, এবং যে কোশ্চেনগুলো আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিছি, উল্টা প্রসেস হিউজ ম্যাথ আছে। আমার এই টেকনিকটা তোমাদের কাছে আশা করি ভালো লাগছে। দেখো ভাইয়া নেক্সট কোশ্চেন কি, দেখো
নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে তোমাকে, এই কোশ্চেনটা সুপার ডুপার একটা কোশ্চেন, ভার্সিস সুদের হার, একটু ফাইন্যান্স রিলেটেড কোশ্চেন, এটা বুঝতে পারছো? বাট অ্যাকাউন্টিং এর কিছু ক্যালকুলেশন যেগুলো আছে ঋণ হিসাব রিলেটেড, এই যে ব্যাপারগুলো থাকে যে আউট অফ সিলেবাস যাকে বলে, বাট এই কোশ্চেন ফাইন্যান্সের সাথে 100% যায়, বাট অ্যাকাউন্টিং এর সাথে এর আগের কোন একটা ভার্সিটি দিয়েছিল রাজশাহীতে 21-22-এ খুব সম্ভবত, ইয়েস রাজশাহী 21-22-এ দিয়েছিল, এবং রাজশাহীর 21-22-এ এখানে মনে হয় 2 ছিল, আমি যদি ভুল না বলি, রাজশাহী 21-22-এর কোশ্চেন এখানে 2% ছিল। ওকে, তো দেখো এখানে একটা ক্রেডিট টার্ম কথা বলেছে। ওকে, ম্যাথ দিয়েছে 360, অ্যাকাউন্টিং এর ম্যাথ ক্ষেত্রে এটাই ধরা হয় বেসিক্যালি। তো অ্যান্সার এটা এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো করে শুনো। প্রথমে বলা হয়েছে এখানে ক্রেডিট টার্ম। আচ্ছা দেখো তো, প্রথমে 1% এর নাম কি? নগদ বার্তা, ঠিক আছে ভাইয়া? 1% হচ্ছে নগদ বার্তা। দেন তোমাকে বলো তো ধারের সময় কত? 30 দিন, এবং এই নগদ বার্তার যে ম্যাথ 10 দিন। কথা কি ক্লিয়ার? নগদবাসী ম্যাথ কত? হ্যাঁ 10 দিন। এই যে টার্মগুলো তোমাকে বলে সূত্র, তোমরা সূত্রটা ইউজ করতে পারো, তোমরা বলতে পারো সিডিআর বলতে পারো, একে অনেকগুলো নাম আছে এখানে, অনেক, আমি এইসব নামটা আসলে তোমাদেরকে বলতে যাচ্ছি না, কারণ এটা ফিনান্সিয়াল রিলেটেড। তো এটা কি বলে? সিপি বলে, মানে টোটালি ক্রেডিট টার্মের পিরিয়ড, বুঝতে পারছো? তাই এবার দেখো এই সূত্রটা কি হচ্ছে, এই যে পার্সেন্টেজ আছে নগদ বাট্টা ভাগ নগদ বাট্টা মাইনাস, সরি, শতকরা 100 মাইনাস নগদ বাট্টা, ঠিক আছে? একটু দেখার ট্রাই করো কাইন্ডলি। এর সাথে ক্যালকুলেশন হবে, তাহলে কি ক্যালকুলেশন? গুণ হবে, ঠিক আছে? কি হবে? গুণ হবে। যে তোমার ম্যাথটা, মানে টোটাল ম্যাথটা, তার সাথে তোমার ক্যালকুলেশন করবে, টোটাল ম্যাথের সাথে মাইনাস করবে ধারের সময়টা। তাহলে এই যে ক্যালকুলেশন তোমাকে নাম কি? নগদ বাট্টা শতকরা 100, নগদ বাট্টা 360 মানে টোটাল দিন, ধারের সময় মাইনাস 10 মানে নগদের বাট্টার সময়। তাই সূত্র তুমি নিজে ক্রিয়েশন করতে পারবা, কি সিডিআর সিপিবি এগুলো প্রয়োগ করে লাভ নেই ভাইয়া, তুমি নিজের সূত্র মুখস্থ তৈরি করতে পারবে। ওকে, আশা করি তুমি তৈরি করে ফেলাইছো অলরেডি। 1/100 থেকে 1/99, তাহলে 1/99 এখানে গুণ গুণ, এখানে 360 ফাইন, 30 থেকে 10 মাইনাস করলে 20। ওকে, এখন আসো তো ক্যালকুলেশনের ক্ষেত্রে ভালো করে মাথায় রেখো, 360 যদি আমি 20, তাহলে আমি 20 দিয়ে ভাগ জানি না। আমার স্টুডেন্টকে আমি একটা জিনিস শিখাইছি, তোরা সারা জীবন মনে রাখবি, যে কোনো কিছুরে যদি তুই মনে কর 540 ভাগ 10 দিস, তাহলে কত হবে? লাস্টের সঙ্গে 100 দশমিক। ওকে, এই আমার স্টুডেন্ট শিখাইছি, আমার ক্যালকুলেটর হ্যাক্সটা শিখছো না তোমরা? তাহলে ভাই 20 দিয়ে ভাগ করলে কি হবে? দুইটা সংখ্যার আগে দশমিক না ভাই। তুই আমাকে বলতো ভাই 360 ভাগ 10 দিলে কত হবে? একটু দেখ না ভাই প্লিজ। 360 ভাগ 10 কত হবে ভাই? 10 দিলে হবে তোর লাস্টের সংখ্যা দশমিক, মানে 36। তার মানে 10 দিয়ে ভাগ দিলে 36 যদি হয়, তাহলে 20 দিয়ে ভাগ দিলে কত হবে? অর্ধেক। 10 দিয়ে ভাগ দিলে 36, তাহলে 20 দিয়ে ভাগ মানে কি? 36 এর অর্ধেক, রাইট? 36 এর অর্ধেক, 10 দিয়ে ভাগ দিলে 36, তাহলে 20 দিয়ে ভাগ মানে কি? 36 এর অর্ধেক না ভাইয়া? 18, দ্যাটস মিন বলতে পারি। তাহলে ভাই এখানে কত হবে? 10 দিয়ে ভাগ দিলে 36 হয়, দেন 20 দিয়ে ভাগ মানে 18। স্যার আপনারা কেমনে বুঝলেন? স্যার আপনারা কেমনে বুঝলেন? এবার দেখতো ভাই, খুব মন দিয়ে বস। 360 টাকা, রাইট? 360 গুণ 18 দে, 300 গুণ 10, এখানে 18, এই গুণ তো আমি শিখাইছি, রাইট? আমার ক্যালকুলেটর হ্যাকছে। তাই 18 ডিরেক্ট গুণ করতে পারিস, আমি জানি ভাইয়া। এখানে একটা 10 লুকায় আছে, একটা 8 লুকায় আছে, রাইট? আমার স্টুডেন্ট সবাই জানে যে 20 গুণ 10 200, আর 20 গুণ 8 আর 2 16, দ্যাটস 160। 200 160 360। বা আমি কিন্তু তোমাকে এখন বলতেছি না, আমি অলরেডি ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও তোমাকে দিয়েছি, এই সব ক্যালকুলেশন তোমাকে আমি করাইছি। ক্যালকুলেটর হ্যাক্স অ্যাকাউন্টিং ইউটিউবে আছে। এবার আসো 18 হয়েছে, এবার বলো তো আমাকে ভাইয়া, এই 18টা এইটুকু ক্যালকুলেশন, তাহলে বলতে পারি আমি কি বলতে পারি? একটু বলবা তুমি আমাকে? বলতে পারি 1/18, আমি একটু ডিটেলস করতে সময় লাগছে, একটু মেনটেন করে নিবা। 1/99, ওকে ফাইন। এখানে বলা হয়েছে গুণ 18, তাহলে বলতে পারি উপরে 18 হয়ে যাবে, ফাইন, 18 হয়ে যাবে, রাইট? এই যে 18, নিচে 99। আমি একটু আগে তোমাকে একটা ক্যালকুলেশনে বলেছিলাম ভাইয়া, উপরে যখন সংখ্যাটা বেশি হয়, সরি কম হয়, নিচে বেশি, তখন অ্যান্সার কিরকম আসে? পার্সেন্টেজ আকারে। সবাই খেয়াল আছে? খেয়াল আছে। এখন তুমি আমাকে বলো তো, উপরে যখন আই রিপিট উপরে কম, তাহলে পার্সেন্টেজ আকারে আসবে, রাইট? ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তাহলে ভাগটা কিভাবে করবো, আলাদা একটা জায়গা আমি নিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। 18 ভাগ 99। আচ্ছা আমাকে বলো তো আগে, জাস্ট এতটুকু বলো, তুমি ক্যালকুলেটর রাখো প্লিজ। উপরে দিলাম 5, নিচে দিলাম 20, তুমি কি বলবো আমাকে? 5 আর 20। ওকে ফাইন, এখানে কত হবে? আচ্ছা 20 5 এর মধ্যে কয়বার যায় ভাইয়া? মনে রেখো, আমি আবার বলতেছি, 20 5 এর মধ্যে কয়বার যায়? 20 5 এর মধ্যে যাবে 4 5 20, দ্যাটস মিন কত? 40, 4 বার। এখন তুমি 4 বার লিখতে পারবে না, কারণ উপরে তো কম। তাহলে 4 বার মানে কি জানো? খুব ভালো করে শোনো, 4 বার যায়, কি এইভাবে লিখতে পারবে না, কারণ উপরে কম। তাহলে বলতো এইটার উপরে কত পার্সেন্ট করলে 5 হয়? ওকে ফাইন, 10% করলে 2, ওকে ফাইন, 20% করলে কত হবে? 4, ওকে ফাইন, আর হাফ মানে 1, দ্যাটস মিন কত? 25%, ওকে, বা 0.25।
25% বা 0.25। আসো, তোমার এই কাছে এই কথার কোনো ভিত্তি নেই, তাও জানি। তুমি যেটা করবে, তাহলে ভাই কত হয়েছিল, 20/5 অ্যান্সার 4, 4 বার। আমাকে বলতো 104 এর মধ্যে কয়বার যায়, 25, 4 25 100, কথা ক্লিয়ার। 100-র মধ্যে তোমার 4 কয়বার যায়, অ্যান্সার শেষ। আবার বুঝো, একটু কষ্ট করে বুঝো নাও প্লিজ। হলো 6 নিচে দিলে কত ভাইয়া, 6 দিলাম, নিচে দিলাম হচ্ছে 24, ওকে, বা হচ্ছে 6 18 দিলাম। তাহলে 18 6 এর মধ্যে কয়বার যায় বলতে পারবা, 18 6 এর মধ্যে 3 বার যায়। দ্যাটস মিন 100/3 দাও, 33%, 33.33%। এই ক্যালকুলেশন তোমার আমি করাইছি, বুঝতে পারছো? যেই ফ্র্যাকশনটা হবে না পার্সেন্টেজ আকারে বসাইলে হবে। এবার আমাকে দেখো তো, 18 ধরে নাও তুমি, এখানে 99 তুমি পারতেছো না, কোনো ব্যাপার না, তুমি 100 ধরে নাও। তাহলে 100-র মধ্যে কয়বার যায়, সুপার লেভেলে ভালো করে খেয়াল করো। 100-র মধ্যে কয়বার যাবে, 100-র মধ্যে কয়বার যায়, 100 আর 18 কয়বার যাবে 100-র মধ্যে, তুমি বলতে পারবে? 18 100-র মধ্যে কয়বার যাবে? ওকে ফাইন। তুমি এখানে একটু কনফিউশনে পড়ে যাও, ভাইয়া এটা তো আমি পড়ি বা আমি তো জানি না, এটা আমার জন্য কঠিন হতে পারে। ভাইয়া দেখো তো, এই জায়গাটা একটা সুপার লেভেল একটা প্লিজ লুকায় আছে, খুব মন দিয়ে খেয়াল করো ভাইয়া, খুব মন দিয়ে খেয়াল করো, খুব মন দিয়ে খেয়াল করো। যখন এরকম ফ্র্যাকশন তুমি পাবে, তুমি তো আমার উপর রাগ করতে পারো, সময় নিচ্ছি কেন, দেখো খুব মন দিয়ে খেয়াল। আমি বলতে পারি উপরে ধরো 5, নিচে হচ্ছে 100, তার মানে ভাইয়া তুমি বলো তো এখানে কি হবে, তাহলে এই 100-র উপরে কত পার্সেন্ট করলে 5 হবে, দ্যাটস মিন 5%। তুমি দেখো মিলাই দেখো, মানে 100-কে তুমি যা দিয়েই ভাগ করো সেই সংখ্যা। তার মানে এখানে যদি আমি ভাগ দিই, তাহলে 18, 100-র উপরে 100 ভাগ 18, 18%, রাইট? আমি কেমনে বুঝলাম ভাইয়া? ভাইয়া ব্রেন ব্রেন ব্রেন, আমি আবার বলি তোমাকে, এত সহজ আমি পড়াচ্ছি, তুমি একটু শুনো। আমি যদি বলি উপরে 10/100, তাহলে কত হবে, তুমি স্বাভাবিক 10%। 100-কে তুমি যা দিয়েই উপরে যে সংখ্যায় থাকুক না কেন, নিচে 100 থাকলে সেই পার্সেন্টেজই হয়। তুমি দেখো, তাহলে 100-র উপরে 18% করলেই তো 18। আমি 99 ধরতেছি না ভাইয়া, কেন জানো, ম্যাথ শেখার জন্য। আসো অ্যান্সার করার জন্য। আমি বলি ভাইয়া তোমাকে 9/100, তুমি কি করবা, 9%, রাইট? তাহলে এখানে বলতে পারি 100 দিয়ে করলে 18%, 99 দিয়ে করলে কত, 99 দিয়ে করলে 18-র আশেপাশে অ্যান্সার, রাইট? 18-র আশেপাশে অ্যান্সার, ইয়েস। পরীক্ষার হলে স্যার এই ট্রিক্সটা খাটাইছেন, অ্যান্সার কত, এই যে 18-র আশেপাশে একটা অ্যান্সারই আছে। স্যার ব্রেন দিয়ে এটাই খাটাইছেন। এই কোশ্চেনটা 100% কেউ পার্সেন্টেজ বের করা সো মাচ ডিফিকাল্ট, তার জন্য স্যার তোমাকে এমন ভাবে ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছে। দেখো ভাই 18 আশেপাশে অ্যান্সার। তাহলে ভাইয়া তুমি ক্যালকুলেশন করে দেখো, উপর আছে তোমার কত আছে ভাইয়া, 18, নিচে 99। তাহলে ভাইয়া এখানে তো কি হবে, 100 হইলে 18% হইতো, তাহলে এখানে 100 না, দ্যাটস মিন কি, সামথিং অ্যান্সার, রাইট ভাইয়া? বুঝতে পারছো কি বলছি, সামথিং আসছে, ওকে। তো এই যে কোশ্চেনটা একমাত্র এটা 18 দিয়ে আসে, এটাই অ্যান্সার। পরীক্ষা হলে এভাবে তোমাকে অ্যান্সার করতে গেলে ক্যালকুলেটর সারা, আশা করি এই ট্রিক্স সারা কাজে লাগাইছো, পারফেক্ট শট দিছো একদম, ঠিক আছে? আসো তাহলে রিটেন আসতো, এত পেঁচানোর দরকার নেই। এমসিকিউতে আসছে ওইভাবে অ্যান্সার করো। কিছু কিছু কোশ্চেন এরকম আসে, কিন্তু 100% এরকম যায় না, কাছাকাছি গেলে ওটা মারতে হয়। আসো মূল্য বৃদ্ধি, সারা জীবন চিল্লায় এসি মূল্য বৃদ্ধি বলে কি করবি, মূল্য বৃদ্ধি বা মূল্য কি, মূল্যস্ফীতি। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনটা জনপ্রিয়, লিফো। আর মূল্য হ্রাসের ক্ষেত্রে ফিফো, ক্লিয়ার? আর যদি বলে মূল্য বৃদ্ধির সমাপনী মজুত পণ্যের কোনটিতে তোমার কি হবে, মুনাফা বেশি দেখা যাবে, তখন কি হয়ে যায়, ফিফো। আর যদি বলা হয় মূল্য হ্রাসের সময়, তখন কি হয়, লিফো। বুঝতে পারছো? স্বাভাবিকভাবে কি হয়, মূল্য বৃদ্ধি বললে লিফো, হ্রাস বললে ফিফো। আর সমাপনী মজুদের ক্ষেত্রে কোনটি মুনাফা বেশি দেখাবে, এরকম কোশ্চেন আসলে তখন উল্টে যাবে, তখন মূল্য বৃদ্ধি বলা হয় কি হয়, ফিফো। বুঝতে পারছো? এই কোশ্চেন ভালো করে অ্যানালাইসিস করে আমি পড়াইছি, আমার একটা টেকনিকও ইউটিউবে দেওয়া আছে। দেখো নিচে কোনটি হিসাব কখনোই সমাপন পরবর্তী, ও মাথা নষ্ট করা কোশ্চেন, সমাপনী দাখিলা এটা দ্বারা কি কি বন্ধ করা হয় ভাইয়া, আয় ব্যয় একটা উত্তোলন, এই তিনটি হিসাব বন্ধ করা হয়। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় আয় ব্যয় উত্তোলন, রাইট? তাহলে সমাপন পরবর্তী ধারা কি করা হয়, সমাপন পরবর্তী ধারা করা হয় সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এখন এখানে কোশ্চেন এসে কি দেখে, সমাপন পরবর্তীর মাধ্যমে প্রদর্শন হবে না, তাহলে সমাপন পরবর্তী হয় এই তিনটা। আই রিপিট ভাইয়া প্লিজ, সমাপন পরবর্তীর মাধ্যমে হয় এই তিনটা। তাহলে সমাপন পরবর্তীর এই তিনটা হলে এই তিনটা কি, এই তিনটা সমাপন পরবর্তী দিয়ে হবে না, কেন, এই তিনটা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়। আবার সমাপনী দাখিলার মাধ্যমে এই তিনটা বন্ধ করা হয়, তাই সমাপনী দাখিলার মাধ্যমে এই তিনটা বন্ধ করা যায় না। নাম্বার 1 কোশ্চেন, সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় কি কি, আয় ব্যয় উত্তোলন। সমাপন পরবর্তীর মাধ্যমে বন্ধ করা হয় কি কি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আয় সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় না কি কি, হয় না এই তিনটা। আর সমাপন পরবর্তীর মাধ্যমে বন্ধ করা হয় না কি কি, এই তিনটা। তাহলে আয় তো ভাইয়া প্রদেয় হিসাব, দায় পুঞ্জীভূত অবস্থায় এটা একটা কি, সম্পদ, বিপরীত সম্পদের অংশ, সম্পদের ঘরে যায়।
অনুপরিধি একটা দায়, তার মানে ভাই দেখতো এটা একটা কি আয়কর, একটা কি উত্তোলন অংশ। আয়কর কি উত্তোলন না ভাইয়া? উত্তোলন মানে আয় ব্যয় উত্তোলন। ওকে, তাহলে এটা আমার সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা যায়, কিন্তু সমাপন পরবর্তীর মাধ্যমে বন্ধ করা যায় না। ওকে ফাইন, তাহলে আসলে এই 12টা কোশ্চেন আশা করি তোমরা ডান করছো, জানো কার কটা হয়েছে। আর একটা কথা বলি, এই কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি তোমার ল্যাকিংস তুলে ধরো, যে কোথায় আছে মার্ক করে ফেলো। আর পরবর্তী যারা পরীক্ষা দিবা তুমিও একটা আইডিয়া নিতে পারো 2025-26 সেশনে বিগত 5 বছরের কথা যদি আমি বলি, তুমি কোশ্চেন অ্যানালাইসিস দেখো আমার, দিস দ্য বেস্ট কোশ্চেন ফর ইউ। এই কোশ্চেনগুলো খুবই 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 মারাত্মক লেভেল, সাংঘাতিক এসেছে। এবং এখানে তাহলে ধরতে পারি আমি ম্যাথ এসেছে কয়টা, তো দেখো ভাইয়া টোটাল ম্যাথের পরিমাণ হচ্ছে 1টি 2টি তোমার 3টি, ওটা এটা ম্যাথমেটিক্যাল থিওরি, কিন্তু 3টি 4টি 4টি 4টি, দেন তারপর হচ্ছে তোমার 5টি 6টি 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 7টি ম্যাথ এসেছে। তার মানে ভাইয়া এমসিকিউতে 12টা কোশ্চেনের মধ্যে 7টি ম্যাথ এসেছে, এবং রিটেনে আমি যে প্রশ্ন দেখেছি 8টির মধ্যে 5টি ম্যাথ এসেছে। 7 5 12টি ম্যাথ, টোটাল 20টা কোশ্চেনের মধ্যে 12টি ম্যাথ এসেছে। ইউ ম্যান, বুঝতে পারছো তুমি? ফাটাই দিয়েছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়। কোশ্চেনগুলো সুপার লেভেলের, কোনো কোশ্চেন ডিরেক্ট আনসার নেই, ঘুরিয়ে পেয়েছে। দ্যাট মিন দায়িত্বের ক্লাস যারা করছে, আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ তুমি আমার ইউটিউব ফ্রি ক্লাস দেখলেই বুঝবা, আমি আমার ম্যাথের একটা প্লেলিস্ট আছে ফ্রি, ওইটা দেখলে বুঝো আমি কি লেভেলে কোশ্চেনগুলো ঘুরাই বেচায় পড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে স্যালুট জানাই, তুমি এই ইয়ারের কোশ্চেনটা একদম আমার মনের মতো করছো। সো এই কোশ্চেন আসলে আমি অনেক হ্যাপি। দেখা তো তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের যে কোনো বই, যে কোনো কোর্স কিনতে ভিজিট করো accountinglover.com, অথবা এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। ভাইয়া তোমরা যারা নেক্সট পরীক্ষা দেবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, হুঁশিয়ার হও, 70602902 অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টকে জোর দাও। দেশের অবস্থার সাথে সাথে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আই এম প্রাউড অফ দিস কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।